Hello everyone, Assalamu alaikum. Welcome to Easy to Co-Education. আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় 12 বাস্তুতন্ত্র সেটা নিয়ে আলোচনা করব। বাস্তুতন্ত্র অধ্যায়ে তোমাদের নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন বিভিন্ন জীবের নিবিড় সহাবস্থান, বাস্তু সংস্থান ও বাস্তুতন্ত্র, পপুলেশন ইকোলজি, খাদ্য চক্র, খাদ্য পিরামিড, পানি চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র এবং বিভিন্ন পরিবেশে জীবের অভিযোজন। চলো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমত তোমাদের যে টপিকটা ছিল যে বিভিন্ন জীবের নিবিড় সহাবস্থান, সেটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের পরিচিত মহাবিশ্বের গ্রহ নক্ষত্রের মাঝে শুধু পৃথিবীতে প্রাণের উন্মেষ ঘটেছে। আরো কিন্তু নানান ধরনের আমরা মহাকাশে বিভিন্ন উজ্জ্বল নক্ষত্র বা গ্রহ এগুলো দেখতে পাই, কিন্তু সেখানে কিন্তু প্রাণের উন্মেষ ঘটেনি। কেবলমাত্র পৃথিবীতেই কিন্তু প্রাণের উন্মেষ হয়েছে। কোটি কোটি বছরের পরিবর্তনশীল এই পৃথিবী পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে এই প্রাণ পৃথিবীতে বিকশিত হয়েছে, বিবর্তিত ও অভিযোজিত হয়েছে। আবার আমাদের চারপাশে যে জীবজগৎ রয়েছে তার মাঝে রয়েছে একটা অভূতপূর্ণ বৈচিত্র্য। জীবদের মধ্যে বৈচিত্র্য থাকার কারণেই আসলে জীবজগৎকে লক্ষ লক্ষ প্রজাতিতে বিভক্ত করা হয়েছে। তোমরা আশেপাশে লক্ষ্য করলেই দেখবে যে শুধুমাত্র এক দুই প্রজাতি মানে জিনিস নিয়েই কিন্তু পৃথিবী সৃষ্টি নয়, সেখানে লক্ষ লক্ষ প্রজাতিতে মানে এগুলোকে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি প্রজাতিরই রয়েছে তার নিজের বৈশিষ্ট্য, তার সেই স্বীয় স্বকীয় বৈশিষ্ট্য দিয়ে যে কোনো একটি প্রজাতির অন্য সব প্রজাতি থেকে ভিন্ন। কিন্তু একটু মনোযোগ দিলেই লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে প্রকৃতির এই উদ্ভিদ প্রাণী অণুজীব কেউই কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। আসলে এই যে এত বড় জীব জগৎ, এই সম্পূর্ণটাই হচ্ছে একে অপরের উপর মূলত নির্ভরশীল। কেউই একা একা স্বয়ং সম্পূর্ণ না। সকল জীব ওই অঞ্চলে অবস্থিত উদ্ভিদ প্রাণী অণুজীব ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্কিত। পারস্পরিক নির্ভরশীলতার কারণে বিভিন্ন জীবের মাঝে যে নিবিড় সহাবস্থান গড়ে উঠেছে এবং সে কারণে জীবজগতে এক ধরনের ভারসাম্যতা বজায় রয়েছে। এগুলো নিয়ে আসলে আমাদের এখনকার আলোচনাটা হবে। এখন আমরা উদাহরণ দিয়ে চিন্তা করি যে সবুজ উদ্ভিদকে আমাদের কিন্তু মনে হয় যে এটা আসলে স্বনির্ভর, কারণ তারা স্বভোজী এবং এটা হচ্ছে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাবার নিজেরাই তৈরি করে নেয়। কিন্তু পরিবেশের দিক থেকে চিন্তা করলে দেখা যাবে যে এই সবুজ গাছপালা পুরোপুরি কিন্তু স্বনির্ভর নয়। যেমন সবুজ উদ্ভিদকে সালোক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাই অক্সাইডের উপর নির্ভর করতে হয়, সেটা আবার জীবেরা তাদের শ্বসন ক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে। পর পরাগায়নের জন্য একটি সপুষ্পক উদ্ভিদ কীট পতঙ্গের উপর নির্ভর করে। তাহলে এগুলো আসলে গাছ বা এই যে সপুষ্পক উদ্ভিদ বলি বা উদ্ভিদ, এগুলো হচ্ছে যদি আমরা পরিবেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে কিন্তু এগুলো স্বয়ংসম্পূর্ণ না। সো আবার যখন আমরা বীজ বিতরণের জন্য উদ্ভিদ পশু পাখির উপর আবার নির্ভর করে। এভাবে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ ও অন্যান্য সকল জীবজন্তু একে অপরের দ্বারা প্রভাবিত এবং কম বেশি নির্ভরশীল। যেমনটা আমরা এখনই বললাম যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে যে অক্সিজেনটা আবার ত্যাগ করতেছে, সেটা আবার আমাদের জন্য মানুষের জন্য আবার জীব জগৎ সেটাকে ব্যবহার করছে। তাছাড়া ব্যাকটেরিয়া ছত্রাক এবং বিভিন্ন প্রকার জীবাণু দিয়ে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। আমাদের শরীরে যত সংখ্যক দেহকোষ আছে তার থেকে বেশি সংখ্যক অণুজীব বসবাস করে, সেগুলো আমাদের জৈবিক ক্রিয়াকর্মে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের উপরে আমাদের মধ্যেও কিন্তু আবার অণুজীব বসবাস করছে। এই অণুজীব গুলো আবার আমাদের দেহের উপর তারা নির্ভরশীল, তারাও আবার কিন্তু স্বনির্ভর নয়।
সুতরাং এক কথায় বলা যায় যে পারস্পরিক সংযোগ ও নির্ভরশীলতাই হচ্ছে জীবন ক্রিয়া পরিচালনার মূল চাবিকাঠি। এবং জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক যে সম্পর্কগুলোকে আমরা আইডেন্টিফাই করি বা সহ অবস্থান বা সিম্বিওসিস, এগুলোকে আসলে বলা হয়। এই সহ অবস্থানকারী জীবগুলোর মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া বা মিথস্ক্রিয়া ঘটে তার উপর ভিত্তি করে সিম্বিওসিস প্রক্রিয়াকে আবার মিউচুয়ালিজম, কমনসেলিজম এবং প্যারাসিটিজম, এই তিন ভাগে ভাগ করা হয়। তাহলে তোমরা এখান থেকে কি বুঝতে পারলে যে জীবজগতের যে বিভিন্ন প্রকার গাছপালা এবং এগুলোর মধ্যে যে সম্পর্ক, সেগুলোকে হচ্ছে সিম্বিওসিস বলা হচ্ছে। এটা আবার তিন প্রকার, সেটা হচ্ছে মিউচুয়ালিজম, কমনসেলিজম এবং প্যারাসিটিজম। তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে যে মিউচুয়ালিজম আসলে কি। মিউচুয়ালিজম বামে আমরা দেখতে পাচ্ছি যে মৌমাছির পরাগায়নে এবং ডানে হচ্ছে পিঁপড়া ও অ্যাফিডের যে চিত্রটা। যে আন্তঃ সম্পর্কে দুটি জীব একটি অন্যটিকে সহায়তা করে এবং উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয় তাকে মিউচুয়ালিজম বলে। তোমরা এই ওয়ার্ডটা অনেকে শুনেছো না, যে মিউচুয়াল। সো মিউচুয়াল মানে কি, যে দুইজনেরই সম্মতি থাকবে বা দুইজনই একটা বিষয় এগ্রি করতেছে, দুইজনই কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছে বা দুইজনই কোনো সম্মতি প্রকাশ করতেছে, এরকম। তো এখানে আমরা দেখতে পারতেছি যে মৌমাছির পরাগায়ন এবং পিঁপড়া ও অ্যাফিডের যে বিষয়টা, এরা একে অপরের সাথে মানে একজন আরেকজনের সাথে তাদের প্রয়োজনটা শেয়ার করতে পারতেছে। সো উপকৃত হচ্ছে এবং এটাকেই হচ্ছে মিউচুয়ালিজম বলা হচ্ছে। যেমন মৌমাছি হচ্ছে খাবার হিসেবে ফুলের মধু এবং পরাগ আহরণের জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায়, তার বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে এবং উদ্ভিদের জন্ম হয়। আবার অনেক পাখি এবং বাদুড় ফল খেয়ে বাঁচে এবং মলত্যাগের সঙ্গে ফলের বীজও ত্যাগ করে। এভাবে বীজের স্থানান্তর হয় এবং এ বীজ নতুন গাছ সৃষ্টিতে সাহায্য করে। কিছু পিঁপড়া আছে যারা অ্যাফিড নামে এক ধরনের কীট পালন করে, তাদেরকে অন্য কীটভুক্ত প্রাণী থেকে রক্ষা করে, বিনিময়ে অ্যাফিড তার শরীর থেকে নির্গত হানি ডিউ নামে মিষ্টি এক ধরনের তরল পিঁপড়াদের পান করতে দেয়। এই তো দুইজনই তো আলটিমেটলি তাহলে উপকৃত হলো। পিঁপড়া আর অ্যাফিডের এই মিউচুয়ালিজমের দুই পক্ষেরই কিন্তু উপকার হয়। আরেকটা পার্টে আসি এখন তাহলে। আমরা মিউচুয়ালিজম দেখলাম, এখন দেখবো কমনসেলিজম। কমনসেলিজমের ক্ষেত্রে দুই সহযোগীর মধ্যে একজন মাত্র উপকৃত হবে, অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে। যেমন রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে এবং অন্য বড় উদ্ভিদকে আরোহণ করে উপরে ওঠে। এরূপে অন্য বৃক্ষের উপর প্রসারিত হয়ে বেশি পরিমাণে আলো গ্রহণ করে, কিন্তু বৃক্ষটির কিন্তু সে আর কোনো ক্ষতি করছে না। পরাশ্রয়ী উদ্ভিদ অন্য বৃক্ষে ঝুলে থাকে এবং বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে, কিন্তু আশ্রয়দাতার কিন্তু কোনো ক্ষতি করে না। রেমোরা নামে এক ধরনের ক্ষুদ্র মাছ আছে, তাদের হচ্ছে বিশেষ চুঁচুনি ব্যবহার করে হাঙর মাছের মতো অতিকায় সামুদ্রিক প্রাণীর গায়ে এটা হচ্ছে আটকে থাকে। এটা নিজেরা মানে কোনো পরিশ্রম না করেই হাঙর মাছের সাহায্যে নিচে সমুদ্রের নিচে ঘুরে বেড়ায় এবং তার পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে। এই কমনসেলিজমে দুই সহযোগীর মাঝে হাঙ্গরের কিন্তু কোনো ক্ষতি হয় না, রোমারা মাছের আবার বড় একটা লাভ হয়। এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, ডানে হাঙ্গর ও রেমোরা মাছ আর বামে হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। এই যে হাঙর মাছটার উপরে এই রেমোরা মাছ মানে ভর দিয়ে চলাফেরা করছে, এতে কিন্তু হাঙরের খুব একটা মানে কোনো কোনো ধরনের সমস্যাই হচ্ছে না, বরঞ্চ সে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে না আর কি, মানে কিন্তু অপর দিকে হচ্ছে রেমোরা মাছের কিন্তু লাভ হচ্ছে, সে ইজিলি মুভমেন্ট করতে পারতেছে এবং তার পরিত্যক্ত খাবারগুলা সে ইজিলি খেয়ে বেঁচে থাকতে পারতেছে। আবার বামে পরাশ্রয়ী উদ্ভিদটা একটা উদ্ভিদের উপরে যখন বেড়ে উঠতেছে, সে তার যে তুলনামূলকভাবে একটু আলো
বা অন্যান্য যে সুবিধাগুলো তার দরকার সেগুলো সে পাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু মেইন যে উদ্ভিদের উপরে সে ভর করে আছে তার কোনো ক্ষতি সাধন করছে না। এরপরে আসি হচ্ছে প্যারাসিটিজম। এক্ষেত্রে জীবের অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজের অধিকার ভোগ করে। এই যে আস্তে আস্তে আমরা আসতেছি যে হচ্ছে মানে প্রথমত দেখলাম মিউচুয়ালিজম হচ্ছে দুজনই দুজনের উপকার করতেছে। তারপরে কমেন্সিয়ালিজম হচ্ছে একজন উপকৃত হচ্ছে, আরেকজনের কোনো উপকার হচ্ছে না, বাট ক্ষতিও হচ্ছে না। কিন্তু প্যারাসিটিজমে কিন্তু আহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখানে একজন আর কি সেলফিশের মতো একটু আচরণ করছে, যেমন স্বর্ণলতা উদ্ভিদ, এটি তার আশ্রয়দাতা উদ্ভিদ থেকে তার খাদ্য সংগ্রহ করে। এই যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারাসিটিজমে স্বর্ণলতা এবং পোষক উদ্ভিদ, কোকিল কখনো পরিশ্রম করে আবার তার বাসা তৈরি করে না, কাকের বাসায় সে ডিম পাড়ে এবং কাকের দ্বারাই তার ডিম ফোটায়। ম্যালেরিয়া রোগ একটি মশাবাহিত রোগ। এই রোগের জীবাণু মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং রক্তের লোহিত কণা থেকে পুষ্টি গ্রহণ করে তার বংশবৃদ্ধি করে। এখন এখানে ম্যালেরিয়া জীবাণু কিন্তু নিজের জীবন চক্র পূরণ করার জন্য মানুষের দেহকে ব্যবহার করে। ফলে কি মানুষের দেহটা তো ক্ষতিগ্রস্ত হয়, বা তারা হচ্ছে আশ্রয়দাতার ক্ষতি সাধন করে। এই যে ম্যালেরিয়া সংক্রমণে মানুষের নানা ধরনের বিপজ্জনক উপসর্গ সৃষ্টি হয়। এই প্যারাসিটিজমের দুই সহযোগীর মাঝে মানুষের অনেক ক্ষতি করে ম্যালেরিয়ার জীবাণু তার জীবন চক্রটা কিন্তু পূর্ণ করতেছে। উপরের আলোচনা থেকে তাহলে তোমরা বুঝতে পারছো যে পৃথিবীর বিভিন্ন জীবের মধ্যে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া বা মিথস্ক্রিয়াটা হচ্ছে, এবং প্রতিটি জীব পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত। এই সম্পর্ক দিয়ে কেউ লাভবান হচ্ছে, আবার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এইভাবেই তারা একটা ভারসাম্য বজায় রেখে চলেছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, অথবা বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র আসলে কি। বাস্তু সংস্থান বা ইকোলজি বলতে বোঝানো হয় জীবজগৎ ও তার পারিপার্শ্বিক পরিবেশের মাঝে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে একটা জ্ঞান। অন্যদিকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হচ্ছে একটি অঞ্চল যেখানে সেই অঞ্চলের বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর সঙ্গে সেই অঞ্চলের জড় উপাদান যেমন মাটি, জল, বায়ু, সূর্যালোকের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে। জড় জগৎ ও জীব জগৎ কিন্তু উভয়ই হলো বাস্তুতন্ত্রের একটা মূল ভিত্তি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে বাস্তু সংস্থান কি, বাস্তুতন্ত্র কি, এবং বাস্তুতন্ত্রের মূল ভিত্তি কি, এবং এগুলা সম্পর্কে এখন আমরা আরেকটু বিস্তারিত দেখবো যে আসলে শুরুতেই দেখি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কি। যে পৃথিবীর সব জীব, জড় ও ভৌত অবস্থার সবকিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। এটা একদম ছোটবেলা থেকেই তোমরা পড়ে আসতেছো, পরিবেশ কি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে পরিবেশ। এটা সবারই একদম মানে জানার কথা। জীব সক্রিয়ভাবে জড় জগৎ থেকে তাদের প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে তার জীবন অতিবাহিত করে, এবং মৃত্যুর পর তার দেহ পরিবেশে মিশে গিয়ে যেসব গৃহীত উপাদান আবার জড় পরিবেশে ফিরিয়ে দেয়। মানে কি, কোনো না কোনো ভাবে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। পরিবেশ থেকেই সে সবকিছু মানে তার সুবিধা প্রয়োজন নিচ্ছে, আবার পরিবেশেই কিন্তু আলটিমেটলি সে ফিরে যাচ্ছে, বা পরিবেশকে ফিরিয়ে দিচ্ছে তার পাওনাটুকু। সবুজ উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে পানি গ্রহণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের প্রধান খাদ্য কার্বোহাইড্রেট তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ এবং প্রাণী মিলিয়ে পুরো জীবজগতের শ্বসনের জন্য যতটুকু অক্সিজেন প্রয়োজন তার একটা বড় অংশ আসে হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে। সবুজ অসবুজ এই দুই ধরনের উদ্ভিদই মাটি বা পানি থেকে কিছু খনিজ লবণ খাদ্য হিসেবে গ্রহণ করে। তৃণভোজী প্রাণীরা নানাভাবে উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে বেঁচে থাকে। বিভিন্ন স্তরের মাংসাশী প্রাণীরা আবার তৃণভোজী বা অন্যান্য ক্ষুদ্রতর মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। সকল প্রাণীর বর্জ্য পদার্থ পরিবেশেই মিশে যায়। তাছাড়া মৃত্যুর পর উদ্ভিদ আর প্রাণীর দেহ পচন ক্রিয়ার মাধ্যমে আবার পরিবেশেই ফিরে আসে। এই পচনের কাজটি করে হচ্ছে ব্যাকটেরিয়ার কিছু অণুজীব। এভাবে প্রকৃতির পরিবেশের ভারসাম্য প্রাকৃতিক নিয়মেই বজায় থাকে। আশা করি তোমরা এখানে যে আলোচনাটা তোমাদের আসলে বইয়ে রয়েছে এটা তোমরা
মানে একবার পড়লে ইজিলি বুঝতে পারবে, এখানে আলাদা করে লাইন বাই লাইন বোঝানোর কিছু নাই। এজন্য আমি আর এক্সট্রা করে কিছু বললাম না। বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান এই চ্যাপ্টার থেকে যখনই কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের বেসিক নলেজ থেকেই তোমরা অনেকটা আহ মানে বুঝতে পারো যে আসলে এটা কি বোঝাচ্ছে বা এটা আমি কিভাবে অ্যান্সার করব। এটা মানে ওয়ান অফ দা মোস্ট আর কি ইজিয়েস্ট চ্যাপ্টার বলা যায়। আহ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের জীবের সঙ্গে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় তাকে বলা হয় মিথস্ফিয়ার। আর এই ধরনের মিথস্ফিয়ার আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এরকম যে কোনো অঞ্চলই হচ্ছে বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা তোমরা আরেকবার পেয়ে গেলে। সুতরাং বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো অঞ্চলকে বোঝায় যেখানে জড় আহ খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের অন্যান্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত্যুর পর সেই জীবদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য কিছু অণুজীব থাকে, এবং এসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্কটা চলমান রয়েছে। এখন বাস্তুতন্ত্রে কি হয়, কিভাবে হয়, কেন হয়, এগুলো আমরা মোটামুটি জানলাম। তাহলে এখন আমরা দেখি যে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ আসলে কি কি। এই বাস্তুতন্ত্রের উপাদান সমূহের মধ্যে রয়েছে যে জীব সম্প্রদায়, পরিবেশের জড় পদার্থ এবং ভৌত পরিবেশ। এই তিনটি প্রধান উপাদানের প্রত্যেকটির রয়েছে আবার অনেক ধরনের ছোট ছোট উপাদান বা সাব এলিমেন্ট। এটা একটা চিত্র আছে সামনে, আমরা দেখবো। এবং বিভিন্ন উপাদানের মাঝে আবার জীব উপাদানই হচ্ছে আমাদের সব সময় সবচেয়ে বৈচিত্র্যময় জড় উপাদান। এখন তাহলে আমরা জড় উপাদান বা নন লিভিং ম্যাটার্স কি কি সেগুলো দেখবো। যে পরিবেশের জড় পদার্থগুলো জীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য অক্সিজেন যোগায় এবং বেশ কিছু পুষ্টি উপাদানও সরবরাহ করে। বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে আবার অজৈব এবং জৈব এই দুই ভাগে ভাগ করা হয়। এই যে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ প্রথমত আমরা দেখেছিলাম তিন ধরনের: জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদান আবার দুই ধরনের, সেটা হচ্ছে অজৈব বস্তু ও জৈব বস্তু। আপাতত ভৌত উপাদানকে বিভক্তিকরণ করা হয়নি এখানে, এবং জীব উপাদানকে করা হয়েছে উৎপাদক, খাদক এবং বিয়োজক হিসেবে। খাদকের মধ্যে রয়েছে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক। এগুলোই হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। তোমরা এই যে চিত্রটা বা এই ডায়াগ্রামটা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে আশা করি এই বাস্তুতন্ত্র সম্পর্কে যাই আসুক না কেন তোমরা ইজিলি সেগুলোকে ব্যাখ্যা করতে পারবে। এবং তাহলে দেখি এখন অজৈব বস্তু কি বা ইনঅর্গানিক ম্যাটার্স কি। পানি, বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, সেগুলো বাস্তুতন্ত্রের হলো অজৈব উপাদান। যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। জৈব বস্তু অর্গানিক ম্যাটার্স তাহলে কি? উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ বা এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদের বলা হয় জৈব উপাদান। এগুলো সচরাচর হিউমাস নামে পরিচিত। এই নামটা মনে রাখবে যে এই জীব বস্তুগুলো আহ এগুলা আবার হচ্ছে হিউমাস নামে পরিচিত। হিউমাসের উপাদানের মধ্যে আছে ইউরিয়া, উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি। জৈব বস্তুর উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর। তাই উদ্ভিদ চাষে বেশি করে জৈব সার দিতে হয়। বহু প্রাণীও হিউমাস সমৃদ্ধ মাটি বেশ পছন্দ করে। এখানে বাস্তুতন্ত্রের জীবজ উপাদানের একটা চিত্র দেয়া আছে, সেখানে হচ্ছে সূর্য থেকে গাছপালা আলো গ্রহণ করছে, তার খাদ্য তৈরি করতেছে। এবং আহ, দেখা যাচ্ছে যে মেঘ থেকে যখন বৃষ্টি হয় সে মাটি থেকে আবার সে পানিটাও তার খাদ্য হিসেবে গ্রহণ করছে মূলের মাধ্যমে এবং উৎপাদক, এরপরে হচ্ছে বিভিন্ন জীব এবং আলটিমেটলি বিয়োজক, তারপরে হচ্ছে অণুজীবের মাধ্যমে সেটা আবার পরিবেশের মধ্যে ফিরে আসতেছে।
ভৌত উপাদান বা ফিজিক্যাল কম্পোনেন্টস কি কি সেগুলো দেখি। যে পরিবেশের সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ু চাপ এবং বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা, মাটির নিচে বা পানির নিচে এবং উচ্চতা ইত্যাদি বহু উপাদান বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে। এসব উপাদান মিলে গড়ে ওঠে কোনো অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু। এসবই হচ্ছে কোনো বাস্তুতন্ত্রের আসলে ভৌত উপাদান। জীবজ উপাদান কি বা লিভিং কম্পোনেন্টস কি? জীবকুল বাস্তুতন্ত্রের হচ্ছে একটা সক্রিয় উপাদান, এটা কিন্তু মোটেও নিষ্ক্রিয় ভেবো না তোমরা। এরাই তাদের কাজের মাধ্যমে পরিবেশে বিভিন্ন পরিবর্তন আনে। পরিবেশের জীবজ উপাদানগুলো প্রধানত তিন ধরনের হয়ে থাকে: আহ উৎপাদক, খাদক এবং বিয়োজক। এই যে এখানে তোমরা দেখতে পারতেছো উৎপাদক, তারপরে মিডল পয়েন্টে যেটা আছে আর কি, কয়েকটা জীব দেখতে পাচ্ছ, এরা হচ্ছে খাদক, দেন হচ্ছে বিয়োজক। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের প্রধান খাদ্য কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। এ সময় উপজাত হিসেবে উদ্ভিদে হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, এটাই কিন্তু আবার মানুষ আমরা গ্রহণ করি। তাই সালোক সংশ্লেষণের হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া, উৎপাদক হলো সবুজ উদ্ভিদ। এই উৎপাদক উদ্ভিদগুলোকে বলা হয় স্বভোজী, কারণ তারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, অন্য কোনো জীবের উপর নির্ভর করতে হয় না। তাহলে খাদক কারা বা কনজিউমার কারা? কোনো প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না। তারা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই এদের বলা হয় পরভোজী জীব। যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। এদের অপর নাম হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। যেমন হচ্ছে ঘাস ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ ইত্যাদি প্রথম শ্রেণীর খাদক, যারা কিনা সরাসরি তৃণভোজী প্রাণীকে ভক্ষণ করতে পারবে এবং প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ খাদক। যেসব প্রাণী হচ্ছে তৃণভোজী প্রাণীদের আবার খেয়ে ফেলে তাদেরকে বলা হয় গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এরা এক ধরনের মাংসাশী প্রাণী, যেমন হচ্ছে ব্যাঙ, শিয়াল, বাঘ ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে তারাও মাংসাশী প্রাণী, এদের বলা হয় তৃতীয় শ্রেণী বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক। যেমন এখানেও আবার সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি একই শ্রেণীর খাদক হিসেবে চিহ্নিত হয়েছে। একটি বিশেষ শ্রেণীর খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে, যেমন কাক, শকুন, শিয়াল, হায়না ইত্যাদি। এটা তাদের টেস্ট বাড়ে আর কি বলা চলে। এদের নাম দেয়া হয়েছে আবর্জনা ভুক বা হাঙর, কারণ এরা মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। উল্লেখ্য যে কখনো কখনো বাস্তুতন্ত্রের এমন প্রাণী দেখা যায় যারা একই বিভিন্ন স্তরের খাদক হিসেবে ভূমিকা রাখে। যেমন মানুষ কিন্তু একই সাথে তৃণভোজী এবং মাংসাশী, কারণ আমরা কিন্তু সবজি খাচ্ছি, শাক খাচ্ছি, যেটা কিনা ডিরেক্টলি আমরা মানে তৃণভোজী আহ প্রাণী খাচ্ছি আর কি, মানে সরি মানে উদ্ভিদ খাচ্ছি। তো আবার আহ আমরা কিন্তু একই সাথে মানে বিভিন্ন হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলোও খাই। তার মানে কি আমরা একই সাথে তৃণভোজী এবং মাংসাশী। তাহলে বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অণুজীব উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং পরিণামে এসব বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে মাটি বা পানির সঙ্গে আলটিমেটলি মিশে যায়। এই মিশে যাওয়া উপাদান তখন উদ্ভিদের পক্ষে আবার খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করা সম্ভব হয়। সো এই যে অণুজীব গুলোকে বলা হয় বিয়োজক বা পরিবর্তক। এগুলো কিন্তু আমরা নগণ্য করে দেখার কিছু নেই, এই বিয়োজকরা আছে বলেই আমরা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রটাকে খুবই সুন্দরভাবে সচল রাখতে পারছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে পপুলেশন ইকোলজি। পপুলেশন কথার অর্থ কি তোমরা নিশ্চয়ই সবাই জানো। পপুলেশন শব্দটির অর্থ হচ্ছে একটি অঞ্চলের একটা নির্দিষ্ট ধরনের প্রজাতির সংখ্যা, এবং পপুলেশন ইকোলজি বলতে বোঝানো হয়েছে সেই অঞ্চলের পরিবেশের সঙ্গে ওই সংখ্যার সম্পর্কটা আসলে কি।
সময়ের সঙ্গে পপুলেশন কিভাবে বৃদ্ধি পায়, হ্রাস পায় কিংবা দীর্ঘ সময় ব্যাপী স্থিতিশীল থাকে, পপুলেশন ইকোলজি তার পেছনের কারণ অনুসন্ধান করে এবং ব্যাখ্যা করে। একই সঙ্গে একটি জীবের পপুলেশন কিভাবে সেই এলাকার বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে, পপুলেশন ইকোলজি সেই বিষয়ে কিন্তু আলোকপাত করে। পপুলেশন ইকোলজির চারটি মূল উপাদান হচ্ছে আকার, ঘনত্ব, জীব সংখ্যা, ডিসপারশন এবং ডেমোগ্রাফি। আকার হচ্ছে অঞ্চলটির নির্দিষ্ট জীবের মোট সংখ্যা হচ্ছে তার পপুলেশনের আকার। ঘনত্ব বা ডেনসিটি হচ্ছে আহ ওই অঞ্চলের নির্দিষ্ট জীবটির মোট সংখ্যাকে তার এলাকার পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে জীব সংখ্যার বা পপুলেশনের ঘনত্ব পাওয়া যায়। বিচ্ছুরণ পুরো এলাকার জীবকুল কিভাবে ছড়িয়ে আছে সেটা দিয়ে হচ্ছে জীবের বিচ্ছুরণ বোঝানো হয়। তিন ধরনের ডিসপারশন হওয়া আসলে সম্ভব। সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত বা এলোমেলো, সুষম বা নিয়মিত এবং গুচ্ছ। বিক্ষিপ্ত হচ্ছে কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকা এলোমেলো ভাবে ছড়িয়ে থাকতে পাওয়া যায়, তাহলে হচ্ছে তাকে বিক্ষিপ্ত বা এলোমেলো ভাবে বন্টিত বলা হয়। আবার অনেক বুনো ফুলের বীজ বাতাসে একটি এলাকাতে ছড়িয়ে পড়ে, সেখানকার যে কোনো জায়গার অঙ্কুরোদ্গম হতে পারে, তাদেরকে আবার বিক্ষিপ্ত বন্টন বলা হয়। সুষম কি? সুষম হচ্ছে কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় পরস্পর থেকে মোটামুটি সম দূরত্বে পাওয়া যায়, তাহলে সেটাকে সুষম বা নিয়মিত বন্টন বলা হয়। পেঙ্গুইন পাখি হচ্ছে সুষম বন্টনের একটা উদাহরণ। এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে না থেকে একটা নির্দিষ্ট রেঞ্জে বা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এদেরকে আইডেন্টিফাই করা যায়। গুচ্ছ হচ্ছে অনেক প্রজাতির জীব দলবদ্ধ ভাবে থাকে, তাদেরকে বন্টনকে গুচ্ছ বন্টন বলা হয়, এবং হাতির পাল এই ধরনের বন্টনের হচ্ছে উদাহরণ। আশা করছি তোমরা চিত্র দেখে আরো ভালোভাবে বুঝতে পারছো যে বিক্ষিপ্ত, সুষম এবং গুচ্ছ ধরনের বিচ্ছুরণ এখানে দেখানো হয়েছে। এরপরে আসি হচ্ছে ডেমোগ্রাফি। পপুলেশনের প্রতিটি বয়সের আনুপাতিক হারকে আসলে ডেমোগ্রাফি বলা হয়। একটি অঞ্চলের জীব সংখ্যা বৃদ্ধির হার পর্যালোচনা হচ্ছে পপুলেশন ইকোলজির একটা মূল বিষয়। পপুলেশন বৃদ্ধির হার চারটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে জন্ম হার, মৃত্যু হার, আগমনের হার এবং নির্গমনের হার। আমরা যদি কোনো অঞ্চলের চড়ুই পাখির কথা চিন্তা করি, তাহলে দেখবো যে প্রতি বছরে সেখানে বেশ কিছু চড়ুই পাখির জন্ম হয়, আবার নানা কারণে বেশ কিছু চড়ুই পাখির মৃত্যুও হয়। এটা খুবই স্বাভাবিক প্রকৃতির নিয়ম। যদি জন্মের হার মৃত্যুর হার থেকে বেশি হয়, তাহলে অবশ্যই সেখানে চড়ুই পাখির সংখ্যা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই। জন্ম মৃত্যুর হার ছাড়া আগমন এবং নির্গমনের হার পপুলেশন বৃদ্ধিকে প্রভাবিত করে। ভালো আবাসস্থলের খোঁজে কিছু চড়ুই পাখি এই এলাকা ছেড়ে গিয়ে পপুলেশনের সংখ্যা কমিয়ে দিতে পারে। আবার অন্য এলাকা থেকে কিছু চড়ুই পাখি চলে এসে পপুলেশনের সংখ্যা বাড়িয়ে দিতে পারে। যদি নির্গমন থেকে আগমনের সংখ্যা বেশি হয়, তাহলে ওই এলাকা মানে সেই এলাকার আর কি পাখির সংখ্যাটা বৃদ্ধি পাবে। আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে জীবের পপুলেশন জন্ম, মৃত্যু, আগমনের হার এবং নির্গমনের হার উপর নির্ভর করে। যেমন একটা চড়ুই পাখির জন্ম হচ্ছে দুইটা বাচ্চা, এবং জন্ম এবং আগমনের সংখ্যা কখন বাড়বে? যখন হচ্ছে আহ মৃত্যু সংখ্যা কম হবে, এবং কোনো মানে কোনোখান থেকে যদি আহ সরি, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে জন্ম এবং আগমন সংখ্যা কিভাবে বাড়ছে। আগমন হচ্ছে আসলে, এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে মৃত্যু মৃত্যু এবং নির্গমন সংখ্যা কমায় এবং নির্গমন হয়। তো এই চিত্রটা মানে আমি একটু কমপ্লেক্স ভাবে ভেবে ফেলেছিলাম। এটা আসলে খুবই ইজি, যে এখানে বোঝাচ্ছে হচ্ছে জন্ম এবং যদি আগমন ঘটে তাহলেই হচ্ছে সংখ্যা বাড়বে, এবং মৃত্যু এবং নির্গমন যখন হবে তখন হচ্ছে নির্গমন সংখ্যা সংখ্যা কমাবে আর কি। এটাই হচ্ছে মানে যেটার হার বেশি হবে সেটা বেশি এফেক্ট করবে
সেই মানে অঞ্চলকে এখানে মূলত সেটাই বোঝানো হয়েছে। নেক্সট আমরা এখানে ছিলাম যে পপুলেশন ইকোলজি আরো গভীরে প্রবেশের পূর্বে আমাদের জীবের বংশধর উৎপাদনের দুটি ধারার সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে আরকে সিলেকশন, যেসব জীব অধিক সংখ্যক বংশধর উৎপাদন করে কিন্তু শৈশবে তাদের লালনের ব্যাপারে যত্নবান হয় না, তাদেরকে আর সিলেক্টেড জীব বলা হয়। মানে যারা শৈশবে কোনো ধরনের মানে লালনের ব্যাপারে যত্নবান হয় না, তারা হচ্ছে আর সিলেক্টেড। তাহলে কে সিলেক্টেড কারা, আমরা এখন এটা দেখবো। পোকামাকড় বা মাছ হচ্ছে তাদের উদাহরণ, যেমন হচ্ছে মানে আর সিলেক্টেড জীব আর কি, যেগুলো আবার যেসব জীব বংশধর উৎপাদনের বেলায় সংখ্যার চেয়ে মানের উপর বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ কম সংখ্যক বংশধর জন্ম দিয়ে অধিক পরিমাণ যত্ন দিয়ে বড় করে তোলে, তাদেরকে বলা হয় কে সিলেক্টেড জীব। মানুষ এবং অন্য বড় স্তন্যপায়ী প্রাণী হচ্ছে কে সিলেক্টেড জীবের উদাহরণ। পরিবেশে যখন অনুকূল এবং স্থিতিশীল থাকে, সেখানে কে সিলেক্টেড জীব ভালোভাবে বেঁচে থাকে। এখন আমরা দুই ধরনের দেখলাম, যে আর সিলেকশন, কে সিলেকশন। তোমরা একটু যদি চিন্তা করো, যে দেখা যাচ্ছে মাছের ডিম কিন্তু প্রচুর হচ্ছে, তো মাছ পোকামাকড় যে এই ডিম থেকে তাদের বাচ্চা উৎপাদন করছে, তারা কি তাদের বাচ্চা সেভাবে টেক কেয়ার করে বা আদৌ বদার হয় তাদের এই শৈশবে লালনের ব্যাপারে? না। তো তারা হচ্ছে আর্ট সিলেকশন। এবং আমরা যারা মানুষ আছি, তারা কিন্তু আমাদের ছোট বেবিটাকে খুবই যত্ন করে বড় করতে চাই, তাদের টেক কেয়ার করি, বা হচ্ছে মানে তাদের মানে বিষয়ে আমরা খুবই গুরুত্ব আরোপ করে থাকি। এবং এজন্যই আমাদের মানুষ সহ যে বড় স্তন্যপ্রায়ী প্রাণীদেরকে কে সিলেক্টেড জীবের আওতাভুক্ত করা হয়েছে। এবং যখন হচ্ছে আমাদের পরিবেশটা অনুকূল এবং স্থিতিশীল থাকতেছে, তখন খুব স্বাভাবিকভাবে এই ধরনের জীব ভালোভাবেই বেঁচে থাকতে পারে। কে সিলেক্টেড জীব এবং আর সিলেক্টেড জীবকে আমরা তার জীবদ্দশায় পুরো সময়টিতে বেঁচে থাকার সম্ভাবনা দিয়েও ব্যাখ্যা করতে পারি। যেমন মানুষ কিংবা হাতির মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যানের সংখ্যা কিন্তু কম, এবং তারা তাদের সন্তানের শৈশবে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় অনেক শক্তি ব্যয় করে। কাজেই এই প্রাণীগুলোর শিশু মৃত্যুর হার কম, এবং তাদের একটা বড় অংশ পূর্ণ বয়সে পৌঁছাতে পারে। অন্যদিকে আর সিলেক্টেড জীব প্রচুর সন্তানের জন্ম দেয়, কিন্তু তাদের বাঁচিয়ে রাখার জন্য কোনো সময় কিংবা শক্তি ব্যয় করে না। এই জীবগুলো তাদের জীবদ্দশায় শুরুতে অনেক বেশি সংখ্যায় মৃত্যুবরণ করে, তবে একটু বয়স হয়ে যাবার পর সেগুলো আর টিকে থাকতে কিন্তু শুরু করে। বিভিন্ন কীটপতঙ্গ বা মাছ এই দলের ভেতরে পড়ে। জীবদ্দশায় টিকে থাকার সম্ভাবনার বিচার থেকে কে সিলেক্টেড জীবকে টাইপ আই এবং আর সিলেক্টেড টাইপকে টাইপ থ্রি বলা হয়। এই দুই ধরনের ওয়ান বা থ্রিটাও বলতে পারি, এই দুই ধরনের জীবনধারার মাঝামাঝি টাইপ হচ্ছে টু। আরেকটি জীবনধারা হচ্ছে যেগুলোর মৃত্যুর আশঙ্কা পুরো জীবনে সমানভাবে বিস্তৃত। কিছু পাখি বা ইঁদুরকে এই দলভুক্ত করা হয়। একটি এলাকায় একটা নির্দিষ্ট প্রজাতির জীব কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। জীবটি যদি প্রথমত হচ্ছে জীবটি কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী বয়প্রাপ্ত হতে পারে, কত দ্রুত জীবটি পরবর্তী বংশধর জন্ম দিতে পারে, কত বেশি সংখ্যকবার বংশধর জন্ম দিতে পারে, এবং প্রতিবার কত বেশি সংখ্যক বংশধর জন্ম দিতে পারে। এখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট আছে আর কি, এটা তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। যদি পরিবেশ থেকে কোনো বাধা বা চাপের সম্মুখীন না হয়, তাহলে পপুলেশন বৃদ্ধির হার জ্যামিতিক হারে বেড়ে যেতে পারে। কিন্তু সবসময় কিন্তু পপুলেশন বৃদ্ধি পাওয়ার পর পরিবেশ থেকে আলো, বাতাস, স্থান, পুষ্টির অভাবের কারণে বৃদ্ধির হার এবং একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর পর কিন্তু সেটা থেমে যায়। জন্ম ও মৃত্যুর হারে একটা সমতা আসার পর পপুলেশন একটি স্থিতিশীল পর্যায়ে আসে। একটি অঞ্চলের জন্য ওই স্থিতিশীল সংখ্যাটি হচ্ছে নির্দিষ্ট সেই জীবটির ক্যারিং ক্যাপাসিটি। এই অঞ্চলের কোনো একটা জীব যতগুলো জীবকে বাঁচিয়ে রাখতে পারে, তাকে সেই জীবের ক্যারিং ক্যাপাসিটি বলা হয়ে থাকে। এখানে আমরা একটা চিত্র স্কিপ করে গিয়েছিলাম, এটা হচ্ছে কে সিলেক্টেড এবং আর সিলেক্টেড জীবের জীবদ্দশায় বেঁচে থাকার যে সম্ভাবনা আছে সেটার একটা
আমরা চিত্র দেখতে পাচ্ছি যে মানুষ এবং স্তন্যপায়ী ধরন 1, ধরন 2 হচ্ছে প্রজাপতি পাখি, ধরন 3 হচ্ছে কীটপতঙ্গ এবং মাছ। সো এগুলোকে হচ্ছে একটা এক্স অক্ষ বরাবর সময় এবং এদিকে মানে 10-10 করে গ্যাপ দিয়ে ওয়াই অক্ষ বরাবর এটাকে হচ্ছে তাদের জীবন দশায় বেঁচে থাকার যে সম্ভাবনাটা সেইটাকে তারা মেজার করার চেষ্টা করছে। তাহলে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে একটা জীবের জন্য ক্যারিং ক্যাপাসিটি কত হবে সেটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, তবে সাধারণভাবে সেগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়: পপুলেশনের ঘনত্বের উপর নির্ভরশীল এবং নির্ভরশীল নয়, এরকম দুটা বিষয়। খাদ্য, পানি বা আবাসভূমির সংকট ইত্যাদি পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল বিষয়। আবার প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলবায়ু প্রভাব ইত্যাদি পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল নয়, সেরকম কয়েকটি বিষয়। তাহলে এখানে জীবের ক্যারিং ক্যাপাসিটি তোমরা দেখতে পারতেছো যে জীবের সম্ভাবনা, এটা একটা সূচক বৃদ্ধি হচ্ছে যেহেতু উপরের দিকে যাচ্ছে। এরপরে এখানে আমরা দেখতে পারতেছি ক্যারিং ক্যাপাসিটি, পরিবেশগত প্রতিরোধ এখানে সৃষ্টি হচ্ছে এবং পপুলেশন স্থিতিশীল রয়েছে। এরপরে আমরা আলোচনা করব খাদ্য চক্র বা শক্তি পিরামিড আসলে কি, বা খাদ্য শিকলও বলা হয়ে থাকে, এটা আসলে কি। আহ যে কোনো বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোর মধ্যে উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদ সবার প্রথমে কাজে নামে। তারা খাদ্য তৈরি না করলে তৃণভোজী প্রাণীরা খাদ্য সংকটে পড়ে মারা যেত, এবং তৃণভোজী প্রাণী না থাকলে মাংসাশী প্রাণীরা তাদের উম খেতে না পেয়ে মারা যেত। তার মানে কি একজন আরেকজনের উপর নির্ভরশীল, সেটা এখানে বলা হচ্ছে। যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্যের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে একসঙ্গে খাদ্য শিকল বা ফুড চেইন বলা হয়। এই চিত্র 12.10-এ খাদ্য শিকল দেখানো হয়েছে। এক হচ্ছে এখানে প্রথমত ঘাস, আহ, যদি ধরে নেই আমরা, সূর্যালোকের উপস্থিতিতে ঘাস তার নিজের খাদ্য নিজে তৈরি করতেছে, ঘাস ফড়িং সেটাকে খেয়ে বেঁচে আছে, ঘাস ফড়িংকে আবার ইঁদুর খেয়ে বেঁচে আছে, ইঁদুরকে আবার সাপ খেয়ে ফেলতেছে, সাপকে আবার আহ ঈগল খেয়ে ফেলতেছে। এইটা আহ এই যে উদাহরণ হিসেবে বলা যায় যে মাঠের সবুজ ঘাস হচ্ছে উৎপাদক এবং ঘাস ফড়িং হচ্ছে সে ঘাসের অংশ বিশেষ খেয়ে বেঁচে থাকে। ইঁদুর আবার ওই ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে, আর সাপ সেই ইঁদুরকে খেয়ে ফেলে। সাপটি আকারে খুব বড় না হলে একটা বাজ পাখি, সরি আমি কি ইঁদুর বলছি, বাজ পাখি আবার সেই সাপটিকে খেয়ে ফেলবে। সেক্ষেত্রে খাদ্য শিকলটিকে নিচের মতো করে লেখা যাবে, মানে একটা সিকোয়েন্স আকারে তোমরা লিখবা যে ঘাস, তারপরে আসতেছে ফড়িং, এরপরে ইঁদুর, সাপ, বাজ পাখি। তাহলে এখানে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বশেষে থাকতেছে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদ্য। এখানে উল্লেখ্য যে বাজ পাখির মৃত্যুর পরে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র জীব বা অণুজীব বাজ পাখির মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং পরিণামে দেহটি কিন্তু বিয়োজিত হয়ে মাটি বা পানির সঙ্গে মিশে যায়। সেটি আবার ঘাস বা অন্য উদ্ভিদ তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে চক্রটিকে পূর্ণ করে থাকে। বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের খাদ্য শিকল হতে পারে, যেমন শিকারীজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল এবং মৃতজীবী খাদ্য শিকল। তাহলে আমরা এখন এগুলো নিয়ে একটু আলোচনা করি যে শিকারীজীবী খাদ্য শিকল আসলে কি। আহ শিকারীজীবী খাদ্য শিকল হচ্ছে, তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে যে খাদ্য শিকলের প্রথম স্তরের খাদ্য আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলো শিকার করে খায়, এরূপ শিকলকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল। উপরে বর্ণিত খাদ্য শিকলটি একটি শিকারজীবী খাদ্য শিকল। এখানে তোমরা একটা চক্র দেখতে পারতেছো, এটা হচ্ছে মানে একটা শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ। তাহলে পরজীবী খাদ্য শিকল কি? পরজীবী উদ্ভিদ এবং প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। এই ক্ষেত্রে খাদ্য শিকলকে মানে প্রথম ধাপে সবসময় সবুজ উদ্ভিদ সেটা কিন্তু নাও হতে পারে, যেমন মানুষ, মশা, সেখান থেকে আবার ডেঙ্গু ভাইরাস।
তাহলে মৃতজীবী খাদ্য শিকল কি? মৃতজীবী খাদ্য শিকল হচ্ছে খাদ্যের পুষ্টি জীবের মৃত বা পচে যাওয়া দেহাবশেষ থেকে বিভিন্ন জীবাণুর দিকে স্থানান্তরিত হয়। কাজেই মূল মৃতজীবী এবং বিয়োজকের মধ্যে এক ধরনের খাদ্য শিকল আবদ্ধ থাকে, যেমন মৃত উদ্ভিদ, তারপরে ছত্রাক, তারপরে ব্যাকটেরিয়া। পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকলে কোনো উৎপাদক নেই বলে এই খাদ্য শিকলগুলো অসম্পূর্ণ এবং তাদের কার্যকারিতা বজায় রাখার জন্য শিকারীজীবী খাদ্য শিকলের প্রথম এক বা একাধিক স্তরের উপরে নির্ভরশীল। সুতরাং বাস্তুতন্ত্রের সকল খাদ্য শিকল প্রকৃতপক্ষে উৎপাদক সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কার্যকারিতার উপরে আসলে নির্ভর করে। এখন আমরা খাদ্য জাল নিয়ে বা ফুড ওয়েব নিয়ে আলোচনা করব। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে একই খাদ্য বিভিন্ন স্তরে স্থান পেতে পারে, কারণ একই সাথে সে মানে মাল্টিপল তার ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, এজন্য সে বিভিন্ন স্তরে একই সাথে সে স্থান পেতে পারে। তখন কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে একটা জালের মতো গঠন করে, একে খাদ্য জাল জাল বলা হয়। এখানে পাশের চিত্রে তোমরা দেখতে পারতেছো। স্থলজ এবং জলজ উভয় পরিবেশের জন্য এই ঘটনা আসলে ঘটে থাকে। পাশের ছবি থেকে এই বিষয়টা আরো স্পষ্ট হবে যে দেখা যাচ্ছে যে উৎপাদক এবং শৈবাল, জুপ্লাঙ্কটন এবং ছোট মাছকে সরাসরি খাদ্য সরবরাহ করছে। জুপ্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে ছোট এবং বড় মাছ উভয়ই। বড় মাছ আবার কি করে? ছোট মাছকে খেয়ে ফেলে। বাজ পাখি ছোট মাছ এবং বড় মাছ খুব বেশি বড় না হলে সেটিকে সহজেই কিন্তু খেয়ে ফেলতে পারে। সুতরাং এখানে স্থলজ ও জলজ জীবের 5টি খাদ্য শিকল তৈরি হয়েছে। আহ এভাবে যে খাদ্যজাল তৈরি হয়েছে বিভিন্ন বাস্তুতন্ত্রে আসলে এর চেয়ে অনেক বেশি জটিল জটিল খাদ্যজাল তৈরি হতে পারে। এখানে একটা সহজ উদাহরণ আর কি দেখানো হয়েছে। এরপরে আসি হচ্ছে যে আমরা যদি এটাকে একটু অ্যানালাইসিস করি যে খাদ্যজালটা ছিল এটা কিরকম হতে পারে। যেমন প্রথমত শৈবাল, শৈবালকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বাজ পাখি। তারপরে শৈবাল, সেখান থেকে আবার জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন বড় মাছ খাচ্ছে, বাজ পাখি আবার একটু বড় মাছ বা জুপ্লাঙ্কটন উভয়কেই খেতে পারবে। মানে বাজ পাখি আসলে মূলত ছোট মাছ এবং বড় মাছই খাবে, জুপ্লাঙ্কটনটা শিওর না। এরপরে হচ্ছে শৈবাল, সে আবার ছোট মাছ এর থেকে বড় মাছ, বড় মাছ আবার ছোট মাছকে খেয়ে ফেলবে। তারপরে বাজ পাখি, এই তো যেটা বললাম, ছোট মাছ এবং বড় মাছ উভয়কেই খেতে পারবে, যদি একটু খুব বেশি বড় মাছ আর কি না হয়। দেন শৈবাল থেকে জুপ্লাঙ্কটন, দেন ছোট মাছ, তারপরে বড় মাছ এবং বাজ পাখি, আবার শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। সুতরাং এখানে 5 ধরনের খাদ্য শিকল দেখানো হয়েছে। বনভূমির বাস্তুতন্ত্রের খাদ্যজাল কেমন হতে পারে সেইটার আর কি এখানে মূলত একটা চিত্র, এবং এই চিত্রটাকে 5টি শিকলে দেখানো হলো, খাদ্য শিকলে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহটা আসলে কিভাবে হচ্ছে। এই পুষ্টি প্রবাহটা কিন্তু এখানেও তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবে যে কয়েকটা খাদ্যজাল সৃষ্টি হয়েছে। আলটিমেটলি সবুজ উদ্ভিদ প্রথমত উৎপাদক হিসেবে কাজ করছে, সেটাকে আবার খরগোশ খাচ্ছে, খরগোশ কে আবার মানুষ খাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে হরিণকে আবার মানুষ খাচ্ছে। তোমরা একটু তীর চিহ্নটা দেখলেই বুঝতে পারবে যে আসলে এখানে ঘটনাটা কি হচ্ছে। পোকামাকড় আবার উদ্ভিদ থেকে তাদের খাদ্য গ্রহণ করছে, আবার এই পোকামাকড়কে ব্যাঙ খেয়ে বেঁচে থাকছে, ব্যাঙকে আবার সাপ খেয়ে ফেলছে, এরকম আর কি। তো এটাই হচ্ছে একটা খাদ্য জাল আমরা বলতে পারি, যেটা কিনা একটা বনভূমির খাদ্য জাল। খাদ্য শিকল দিয়ে আমরা বিভিন্ন জীবের জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণের ধাপগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটিকে কিন্তু আমরা চাইলে পুষ্টির প্রবাহ হিসেবেও দেখতে পারি। যেমন অজৈব বস্তু গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে, উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে এবং অবশিষ্টাংশ উদ্ভিদ দেহেই জমা রেখে দেয়। তৃণভোজী প্রাণী এসব উদ্ভিদ খায় এবং পর্যায়ক্রমে মাংসাশী প্রাণী
ওসব তৃণভোজী প্রাণীকে খায়। এসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজক গুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে এবং পুনরায় খাদ্য বস্তুতে ব্যবহার করে থাকে। পুষ্টিদ্রব্যের এরূপ চক্রাকারে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটিকে পুষ্টি প্রবাহ বলে। খাদ্য শিকলের মাধ্যমে এরূপ পুষ্টি প্রবাহ বাস্তুতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাস্তুতন্ত্রের তাহলে শক্তি প্রবাহটা কিভাবে হচ্ছে এটা আমরা দেখব। এনার্জি ফ্লো ইন দা ইকোসিস্টেম, এখানে আহ বেশি বড় একটা আলোচনা নাই, আমরা চাইলে শুরু করতে পারি যে যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে যে পরিমাণ আলো এবং তাপ শক্তি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে তার বড়জোর 2% আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে। প্রথমে বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদ্য তৃণভোজী প্রাণীদের সবুজ উদ্ভিদের পাতা, কাণ্ড, মূল, ফল, বীজ বা মূল খেয়ে জীবন ধারণ করে। আহ এভাবে তৃণভোজী প্রাণীতে পৌঁছায়। মাংসাশী প্রাণী যারা প্রথম স্তরের খাদ্যকে বা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা আবার দ্বিতীয় স্তরের খাদ্য প্রথম স্তরের খাদ্য থেকে এভাবে রাসায়নিক শক্তি দ্বিতীয় স্তরের খাদ্যকে দেহে স্থানান্তরিত হয়। একইভাবে দ্বিতীয় স্তরের খাদ্য থেকে রাসায়নিক শক্তি খাদ্য আকারে তৃতীয় স্তরের খাদ্যকে পৌঁছায়। যদি তৃতীয় স্তরের খাদ্যকে আরো উচ্চতর কোনো খাদ্যকারকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাকে একই প্রক্রিয়ায় শক্তি সর্বোচ্চ স্তরের খাদ্যকে পৌঁছায়। খাদ্য শক্তি বিভিন্ন খাদ্য স্তরে স্থানান্তরিত হওয়াকে আসলে খাদ্য শিকল বা ফুড চেইন বলে। একটি খাদ্য চক্রে সাধারণত 4 থেকে 5টি ধাপ বা পর্যায় থাকে। খাদ্য চক্রের প্রতিটি ধাপকে খাদ্য স্তর বলা হয় এবং এক ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেল বা খাদ্য স্তরে শক্তি স্থানান্তরের সময় বিপুল পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যা আসলে পরবর্তী খাদ্য স্তরে ব্যবহারের উপযোগী থাকে না। তাই খাদ্য চক্র যত ছোট হয় তত বেশি পরিমাণ শক্তি এক স্তর থেকে অন্য স্তরে ব্যবহার উপযোগী অবস্থায় স্থানান্তরিত হয়। যে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি ট্রফিক লেভেলের যতটুকু শক্তি থাকে তার মাত্র 10% উপরের ট্রফিক লেভেলে সঞ্চিত হতে পারে। বাকি 90% আসলে তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে অব্যবহৃত অবস্থায় থেকে যায়। মৃত্যুর পর সব জীবের তার শক্তি গ্রহণ প্রক্রিয়া আসলে থেমে যায়। তখন ওই মৃতদেহে সঞ্চিত রাসায়নিক শক্তি বিয়োজকের কাজের ফলে ভেঙে জড় পদার্থ বা শক্তি আকারে আবার পরিবেশে ফিরে আসে। পরিবেশের বিভিন্ন জড় বস্তুর মধ্যে জমা হওয়া এই শক্তি তখন আবার উদ্ভিদ গ্রহণ উপযোগী হয় উদ্ভিদের জন্য। আর এভাবে খাদ্য চক্রের মাধ্যমে আসলে বাস্তুতন্ত্রে প্রাকৃতিক শক্তি প্রবাহ চলতে থাকে। তো আজকে আমরা আর নেক্সট টপিকে যাব না, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পর্যন্তই আজকে আলোচনা আমরা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো চ্যাপ্টার মানে লেকচার ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।